নমস্কার। আমার উপন্যাস অবলম্বনের সপ্তম পর্ব আজ। এটা চিঠিতে উপন্যাস। আবির আর মুগ্ধা দুটো মূল ক্যারেক্টার, তাদের সম্পর্কের ধারাবাহিকতা আর সম্পর্কের গতি প্রকৃতি নিয়ে আমার এই চিঠিতে উপন্যাস অবলম্বন, তার সপ্তম পর্ব। এই চিঠিটা 10th মে মুগ্ধা লিখেছে আবিরকে। আবির সহজে পাওয়া জিনিসগুলোর গুরুত্ব কম, এই জন্য মনে হয় কোনো কিছু সহজে পাওয়া ঠিক নয়। কষ্ট করে পেলে তার গুরুত্বটা চিরকাল অমূল্য। রবীন্দ্রনাথের গুপ্তধন গল্পটা পড়ে তখন বুঝিনি এতটা, এখন বুঝি গুপ্তধনটা আসলে ঠিক কী। হোস্টেলে আমার রুমটা একেবারে কোণে, ছোট জানলা দিয়ে তাকালে এক ফালি আকাশ এসে চোখে ধরা পড়ে। মাঝে মাঝে ভাবি ছোট জানলাটার কত ক্ষমতা, এত বড় আকাশটাকে এক নাগাড়ে আটকে ধরে রেখেছে মন দিয়ে। যেন ছোট জানলার অসীম আকাশের প্রতি এ ভালোবাসা বড় নিগুড়, কারণ তোমার ওটাই। ওখানে চাওয়া পাওয়ার কোনো গন্ধ নেই, সেখানে ভালোবাসাটা নাকি নিরন্তন। কিন্তু মানুষের জীবন এটা কি সম্ভব? একটা জিনিস আমার মনে খুব লাগে, যেন ওই যে আমরা আমাদের জীবনকে কত কিছুর সাথে তুলনা করি, আকাশের মতো প্রশস্ত কিংবা বাতাসের মতো উদার, কিংবা ভালো করে দেখো আমাদের জীবনটা আমাদেরই জীবন। কারোর সাথে কারো কোনো সাবজেক্ট কিংবা অবজেক্টের সাথে কম্পেয়ার করা কিংবা উদাহরণগুলো কার্যকারী করা আমার কাছে কোনো যুক্তির মনে হয় না। তোমার লেখার সময় জানলার ভিতর থেকে ফুরফুরে করে হাওয়া আসছে, আর পূর্ণিমার চাঁদটা এমন করে খেলছে যেন জগৎটাও সৌন্দর্যে নাচতে পারে। এখন উপরন্তু কদিন পরে ওই সৌন্দর্যের আবার ম্লান হয়ে যাবে, শুধু চাঁদটা থেকে যাবে। মানুষের সৌন্দর্যের অহংকারটা মনে হয় পূর্ণিমার চাঁদের মতো, যতক্ষণ পূর্ণিমা ততক্ষণ এত বড়, তারপর কদিন কোথায় হারিয়ে যাওয়া, হঠাৎ আর একদিন অমাবস্যার অন্ধকার। কোনো জিনিস নেই মানুষের অহংকারটা পাগলপন ছাড়া আর কী বলা যায় বলো? হয়তো আমি সে অর্থে সুন্দরী নই বলে সৌন্দর্যের অহংকারের গল্প করছি, নইলে করতাম না হয়তো কোনো দিন। সৌন্দর্যের অহংকারে ডুবে থাকতাম হঠাৎ তুলিয়ে না যাওয়া পর্যন্ত। প্রকৃতির সাথে আমাদের নারীর একটা সম্পর্ক আছে, কিন্তু নারীর টানকে অগ্রাহ্য করি আমরা বরাবর। দেখো, গাছই একমাত্র জিনিস, একমাত্র যে তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, যে কিনা আমাদের বাঁচার জন্য অক্সিজেনও সাপ্লাই করে। সেই গাছকে আমরা কেমন নির্দ্বিধায় কেটে ফেলি, ভ্রুক্ষেপ না করে। বড় বড় অট্টালিকা বানাচ্ছি দিনরাত, গ্রামকে শহর। সত্যি বলতে কি, তোমার মতো একটা বন্ধু না পেলে এসব কথা কাকে বা বলতাম, ভেতরেই থেকে যেত। জীবনের একটা বন্ধুর খুব প্রয়োজন আছে, সে যাই বলুক অন্য লোকে। নিজেকে প্রকাশ করার একটা উপযুক্ত জায়গা চাই। উলুবনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ তো নেই, অ্যাটলিস্ট মুক্ত ছড়ানোর একটা জায়গা আমি পেয়েছি, এটা আমার কম পাওয়া কি। ধন্যবাদ আবির, মুগ্ধা। পরের চিঠিটা আবির লিখেছে মুগ্ধাকে 15ই মে। মুগ্ধা, গেল চিঠিতে ধন্যবাদ জানিয়েছ আমাকে, আমিও তোমাকে ধন্যবাদ না জানাই কেন? কেন আমরা এখন পরস্পরের অবলম্বন কেমন যেন। মাঝে মাঝে কারণে অকারণে মেলটা খুলে দেখি, এই বুঝি তুমি আমাকে লিখলে, আরও কত কি। হঠাৎ যখন মেল বক্সে দেখি মুগ্ধা মৈত্র, মনটা বৃষ্টি ভেজা চাতকের মতো নাচতে থাকে, যেন কি অদ্ভুত সে আনন্দ, বাঁধ ভাঙা বন্যার মতো উদ্দাম উচ্ছ্বাস। হঠাৎ যখন মেল বক্সে দেখি, কিন্তু আনন্দের ধর্মটা এরকম, আরও উপভোগ করা। মানুষ ভাবে আরও ক্লোজ হলে মনে হয় এই আনন্দটা অফুরন্ত হবে, কিন্তু বাস্তবে তা হয় না, ধাক্কা খায়, ভেঙে যায়, তবুও মন মানে না। সামটাইমস আমরা প্লেজার আর হ্যাপিনেসকে একই ভেবে ফেলি, কিন্তু দুটো একেবারেই আলাদা। প্লেজার একটা ট্রানজিয়েন্ট, কিন্তু হ্যাপিনেস একটা কনস্ট্যান্ট জার্নি। যখন কেউ সিগারেট খায় তখন এক ধরনের আনন্দ হয়, অথবা কেউ লোকের পিছনে লাগে, সে এক ধরনের আনন্দ পায়। এগুলো এক এক ধরনের প্লেজার। যেমন আমরা বলি, ইটস মাই প্লেজার টু টক টু ইউ। It itself suggests pleasure is very transient. But when you develop a good habit, like doing daily exercise, meditation, study, that yields happiness, which is a journey, not the destination. অবশ্য ভালো অভ্যাসগুলো গড়ে তোলার জন্য একটু সময় লাগে, একটু সময় সাপেক্ষ, আর নিয়ত প্র্যাকটিস করার ব্যাপার। একবার অভ্যাস গড়ে উঠলে সেটা চলতেই থাকে, সেটা ভালো আর খারাপ দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। এই ধরো, খুব সকালে ঘুম থেকে ওঠা সত্যি খুব আনন্দের। আর্লি গো টু বেড, আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়াইল্ডলি অ্যালওয়াইজ।
এটা আমি অক্ষরে অক্ষরে মানি। যদিও হোস্টেল লাইফে তাড়াতাড়ি বিছানায় পড়া হয়ে ওঠে না, তাই ঘুম ভাঙেও দেরি করে। কিন্তু আমার গুরু লোকটি কী বলে যেন, সকালে ঘুম থেকে উঠে 15 মিনিট মেডিটেশন করে নাও। ভেতরে ভেতরে সারাদিনের মানসিক একটা এনার্জি না না নাকি এতে স্টোর হয়, কথা সংযত হয়, কাজের কোয়ালিটি বাড়ে, গাড়িতে পেট্রোল ঢালার মতো। ফুয়েলটা ইম্পর্ট্যান্ট। আমি আজও তা করার চেষ্টা করি রুটিন করে। বাবা বলেন রেগুলার এক্সারসাইজ, মেডিটেশন আর স্টাডি করলে জীবনের নাকি কোনো কিছুর অভাব হয় না। ইউনিভার্সটা এমন সাপোর্টিভ হয়ে ওঠে যে না চাইলেও সব কিছু পাওয়া যায় এক এক করে। আমার বাবাকে আমি গুরু মানি এজন্যই যে বাবা একটা সেলফ মেড ম্যান। জীবনে কী না করেছে, শুধু নিজের জীবনকে পূর্ণ করেনি, আমাদের জীবনকে শুধু নয়, বাবা চারদিকে দুনিয়াকেও কমপ্লিট করে তুলেছে নিজের কর্মের যোগে। বাবা বলে চারপাশের জীবন নাকি ঠিকঠাক না হলে নিজের পূর্ণতাটাও নাকি ঠিকমতো পূর্ণ হয় না। আপাত দৃষ্টিতে পূর্ণ হলেও তার মধ্যে অনেকগুলো খাঁকতির প্রকোষ্ঠ ভরে থাকে। পূর্ণ হয়েও অপূর্ণতার হাহাকার ভিতরে ভেতরে বাঁচতে থাকে। যেন সত্যি কথা বলতে কি, বাবার এই বইগুলো আমি এখনও পড়ে উঠতে পারিনি পুরোটা। অবশ্য জীবন দর্শনটা সামনে থেকে দেখি, তাই না পড়েও অনেকটা শিখে গেছি। লোকে মুখে কত কথা বলে, কত জ্ঞান, কত উপদেশ, মহামন্ত্র, কিন্তু নিজের জীবন দিয়ে যে মানুষটা দেখিয়ে দেয় সেই তো আসল গুরু। আমার দুনিয়া, কত কি লিখলাম আজ আবেগে, আশা করি ঠিকভাবে নেবে। পরে চিঠিটা 25শে মে লিখেছে মুগ্ধা আবিরকে। ডিয়ার আবির, গেল মেলটা আমাকে ভাবিয়েছে বেশ। নিজের বাড়িতে নিজের গুরু মেলা সত্যি ভাগ্যের ব্যাপার। তুমি সেই রেয়ার সৌভাগ্যবানদের মধ্যে একজন। প্রথম প্রথম যখন গুরু গুরু লিখতে আমি মনে মনে হাসতাম, ভাবতাম এ কোন সাধু সন্ন্যাসী জুড়ল আমার কপালে। আর এই গুরু, ধার্মিক সাধু সন্ন্যাসী আমার একেবারে অপছন্দের। লোকের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের মনের ইচ্ছেটা পূরণ করে। মনে আছে ছোটোবেলায় মাকে এক জ্যোতিষী এসে বলেছিল, তোমার বড় মেয়ে খুব চঞ্চল, ওকে একটা স্টোন দিতে হবে, নইলে পড়াশোনা মুশকিল আছে। বাবা মা তো পরামর্শ করে দুটো স্টোন পরিয়ে দিল আমার বাহুতে। দুজনেই ডাক্তার হয়ে কত দুর্বল মনে। আমি ছোটো ছিলাম, মেনে নিলাম। ও দুটো নিয়ে মাঝে মাঝে খেলা করতাম, বড় হয়ে খুলে দিয়েছিলাম। এত ইরিটেটিং। আসলে উইকনেসই আমাদের মৃত্যু, আমাদের বিপর্যয়, আর স্ট্রেংথ হলো লাইফ। তুমি মনে হয় ঠিক বলেছ। জীবনটাকে একটা সিস্টেমের মতো না চালালে মনে হয় স্ট্রেংথটা ঠিক আসে না। তোমার বাবাকে আমার প্রণাম। বাবা হয়ে ছেলে মেয়ের কাছে আদর্শ হওয়া কম কথা নয়। আর বাবা মার সম্পর্কটা ভালো না হলে মনে হয় ছেলে মেয়েরাও স্টেবল মনে হয়ে উঠতে পারে না। ভেতরের কাঠামোগুলো নড়বড়ে হয়ে থাকে ছোট থেকে। সেই অর্থে আমি কিছুটা অসম্পূর্ণ। নিজের মায়ের সে স্পর্শ অনুভব করিনি কোনো কালে, তাই হয়তো অন্য মার কাছ থেকে যা পেয়েছি সেটাকেই পূর্ণ মেনে নিয়েছি। বাবা প্রায় দিন নিজের হাতে নিজের কাজে এত ব্যস্ত থাকতো যে স্মৃতিগুলো বড় বিস্তৃত আজ। যেগুলো পাওয়া সেগুলো চিনেমাটির মূর্তির মতো, পুরোপুরি অকৃত্রিম নয়, উপরন্ত কৃত্রিমতার গন্ধও পাই না তাতে। ঠিক এরকমটি মা মরে গেছে জানি, কিন্তু কি করে এক্স্যাক্টলি মরে গেল সেটা জানি না এখনও। বাবা বলতো রক্তাল্পতা, যাকে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলে, তাতে। পরে বলতে শুনেছি ব্লাড ক্যান্সার ছিল মায়ের। আমারও ভয় হয় যেন মার রোগটা না আমার এসে ধরা পড়ে। মাঝে মাঝে মনে হয় ডাক্তারি করে করে জীবনটা কাটিয়ে দেবো একা একা অনেকের বেডে। কী হবে মার মতো কারো ওয়াইফ হয়ে বেঁচে। পরে ভাবি একটা জীবন, সময়ের তালে তালে যেটা ভালো মনে হবে সেটাই করব, জীবনকে ভয় পেয়ে নয়, ভয় দেখিয়ে। তাই তো এত দূরে আসা। ইচ্ছে করলে পশ্চিমবঙ্গে পিএসসিতে চাকরি করে সরকারি কোয়ার্টারে ফাটা দেওয়ালের শুকনো হাওয়া খেয়ে জীবনটা কাটিয়ে দিতে পারতাম, কিন্তু না। ভেবেছি সমুদ্রে না ঝাঁপ দিলে সমুদ্রের গভীরতর আন্দাজ থেকে যাবে সারা জীবন। ঝাঁপ দিয়ে দেখি না কেন, তাই ঝাঁপ দিলাম। এইমস দিল্লিতে পোস্ট গ্রাজুয়েট করতে এলাম। জীবনটা কত বড় বুঝতে পারলাম। সমুদ্রের গভীরতা দিয়ে কি স্পর্শ করা যায়, তবু কি যায় না ইচ্ছে করলে। তোমার গুরু কি বলেন। অনেক কিছু লিখলাম আবেগে, আশা করি ভুল বুঝবে না। মুগ্ধা। এর পরের পর্বটা এর পরের বারে শোনাবো। নমস্কার।